আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিওতে মাল্টিপল জিনিস থাকবে। আজকে একটা দুটা তিনটা চারটা পাঁচটা না, 10 থেকে 15টা বিষয় আমি আমার এক ভিডিওতে তুলে ধরবো। বলতে পারেন এখন অবধি এতগুলো ইনফরমেশান আমি কোনোদিনই আমার সিঙ্গেল কোনো ভিডিওতে দেইনি। হ্যাঁ, দিয়েছি 4 5টা 6টা, বাট আজকে যতগুলো নিয়ে এসেছি আপনারা কল্পনাও করতে পারবেন না যে এক ভিডিওতে আপনারা কতগুলো ইনফরমেশান দেখতে পারবেন। আসলে আজকে ভিডিওটা আমি খুব অর্গানাইজড ওয়েতে একটা সাজানোর চেষ্টা করেছি, যাতে আপনাদের শুনতে ভালোও লাগে, আপনারা এনজয় করেন, আবার পাশাপাশি অনেক কিছু জেনেও যেতে পারেন। তো সেভাবে করে দর্শক আমি একটা চেষ্টা করেছি। আসলে আমার আজকের ভিডিও থেকে আপনারা কী কী জানতে পারবেন, যেহেতু দর্শক অনেকগুলো বিষয় জানতে পারবেন, সো কিছু হাইলাইটিং জিনিস আমি আপনাদেরকে বলে দিই, যেগুলো আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তানজিলার প্রেগনেন্সি নিয়ে দর্শক, তানজিলার প্রেগনেন্সি নিয়ে কিছু জিনিস জানবেন, সাকিবকে নিয়ে জানবেন। তিশা এবং নাজমা বেগম দুজন আলাদা হয়ে যাচ্ছে। তো এই নাজমা বেগম যেহেতু উচ্চারণ করেছি, তো এখানে একটা কথা বলি। তো এর আগে একটা কথা বলিনি দর্শক, ভিডিও দিতে গিয়ে যদি কোনো কারণে আমার কিছু কাফিং রিফ্লেক্স আসে বা যদি এরকম একটু ইরিটেট হন, জাস্ট ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দর্শক। কারণ দেখা যায় যদি একটা ইনস্টিংক্ট নেচার বা এটা যদি একটা হয়ে যায় এই রিফ্লেক্সটা, কাফিং রিফ্লেক্সটা, তো যার কারণে দর্শক খেয়াল থাকে না যে এটা আসলে ভিডিওতে কথা বলছি নাকি আমি ন্যাচারালি কথা বলছি। আমি যখন আপনাদের সাথে কথা বলি, আমি সবসময় ইমাজিন করি যে আমি আপনাদের সামনে কথা বলছি আর কি। তো এই জন্য সব মাঝে মধ্যে এটা একটু ভুল হয়ে যায় আসলে। তো যেহেতু বাপ্পির মায়ের নামটা নিলামই, তো এক্ষেত্রে একটা কথা বলি। কথাটা হচ্ছে দর্শক, আজকে থেকে বলতে দর্শক, আজকে থেকেই আমি চিন্তা করেছি নাজমা বেগম, তাকে নাজমা আন্টি বলে রাখবো। এখন এই কথাটা তো অনেক বিরক্ত হতে পারেন, অনেকে রাগ হতে পারেন, অনেকে হয়তো মনক্ষুণ্ণ হয়ে এখনই ভিডিওটা অফ করে দিতে পারেন। কিন্তু দর্শক একটা কথা বলি, কথাটা শোনার পর যদি আপনাদের খারাপ মনে হয় বলবেন, ভালো মনে হলেও বলবেন যে আমি আসলে ভুল করলাম কি না। কারণ ভুল শুদ্ধ এটা ধরিয়ে দেওয়ার জিনিসটা এখন আপনাদের। দর্শক, আমি মনে করি বা আমার ধারণা যেটা আমার মনে হচ্ছে যে হয়েছে, তো অনেক বয়সই হয়েছে। এই যে যে বাপ্পির মা, তার বয়স কিন্তু কম হয়নি, অনেক বয়স হয়েছে। তো এই বয়সে এসে এখন যার হাঁটু সমান বয়সও আমার না, এরকম একজন মুরব্বী মানুষ, হ্যাঁ হোক সে অনেক খারাপ, হোক অনেক পাপ করেছে, হোক যেমনই হোক দর্শক, ধরুন আমাদের শত্রু তিনি, তারপরও ধরুন বাস্তব লাইফে আমার এরকম একটা শত্রু মুরব্বী মানুষ, তাকে যদি সামনে পাওয়ার পর আমি তার নাম ধরে রাখি, এটা আসলে আমার নৈতিকতার মধ্যে পড়ে না। আমি যে আসলে এত নৈতিকতার জ্ঞান দেই, এত ভাষণ দেই, এত কথা বলি, আমরা মোরাল, এথিক্স, ভ্যালুস এইসব নিয়ে আলোচনা করি দর্শক। তো আমরা যদি কোনো ভুল কাজ করি বা আমরা যদি মানুষকে সম্মান দিতে না পারি, তাহলে আমাদের সাথে কিন্তু তিশাদের কোনো ডিফারেন্সিয়েশন থাকলো না, আমরা একই রকমই হয়ে গেলাম তাদের মতোই। তো আমরা যে তাদের থেকে আলাদা, আমরা যে তাদের থেকে হায়ার সোসাইটি বিলং করি, এটার প্রুফ কি? এটার প্রুফ এগুলোই যে তারা আমাদেরকে যতই কামড়াক, আমরা কিন্তু আমাদের মোরাল বা ভ্যালুস এগুলো ভুলে যাব না, ইথিক্স ভুলে যাব না। যেগুলো আমরা চর্চা সবসময় করেছি, সেগুলো ভবিষ্যতে চর্চা করবো, সেটা আমাদের শত্রুদের জন্য করব। কারণ দর্শক, আমার কেন যেন মনে হচ্ছিল, এখন দর্শক মনে তো অনেক কিছু হতে পারে, জাস্ট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার মনে হচ্ছিল যে হয়েছে তো অনেক, বাপ্পির মায়ের বয়স অনেক হয়েছে। এখন কোন সময় আল্লাহর ডাক চলে আসে কার, আজকে আমার আসতে পারে, কালকে আপনার আসতে পারে, পরশুদিন অন্য কারো আসতে পারে, জানি না। তো যদি এরকম কোনো দুর্ঘটনা কারোর সাথে ঘটে যায়, আর আমি যদি মনে করি যে আমি মানুষটাকে এভাবে অসম্মান দিয়ে কথা বলেছিলাম, আমার নিজের কাছে গিল্টি লাগতে পারে দর্শক। সো সবসময় সব কিছু বুঝে কথা বলা উচিত। সো এই জন্য আমি চিন্তা করেছি তাকে নিয়ে যখনই কোনো কথা বলবো, আজকে থেকে, গতকালকে পর্যন্ত না, আজকে থেকে যদি তাকে নিয়ে আমি কোনো কথা বলি, জাস্ট নাজমা বেগমের সাথে আমি আন্টিটুকু লাগাবো। এতে যদি দর্শক আপনাদের কারো মনে হয় আমি ভুল করছি, নির্দ্বিধায় বলতে পারেন দর্শক। আমি ক্ল্যারিফাই করলাম আমি কেন বলছি। কারণ হতে পারে সে আমার শত্রু, হতে পারে খারাপ, বাট দিন শেষে সে আমার যথেষ্ট বড়,
যথেষ্ট বড়। সো জাস্ট এই কারণে, এটার জন্য আবার কেউ এটা ভাববেন না ভাই আপনি তো তাদের দলের দালাল হয়ে যাচ্ছেন, আপনি তো তাদের পক্ষপাতিত্ব করছেন। না দর্শক, যদি সামান্য আন্টি বলাতে যদি এরকম হয়, তাহলে এই ক্ষেত্রে আমার আসলে জানি না যে আমাদের নীতি নৈতিকতা আসলে কোন জায়গায় পৌঁছে গেছে, যদি কারো এটা মনে হয়। সো আমার কথা বলা দেখলে বুঝতে পারবেন যে আমি আসলে কারো পক্ষপাত হচ্ছে কি না। সেই ক্ষেত্রে তো আপনারা শুনতেই পারবেন, আপনারা জাজ করতেই পারবেন আমাকে। তো যাই দর্শক, যেটা বলছিলাম, অনেকগুলো কথা আসলে ইন্ট্রোডাকশনে বলা হয়ে গেছে, এগুলো বলা উচিত ছিল না, বাট যেহেতু একটা ডিসিশন নিয়েছি আপনাদের সাথে শেয়ার করা হলো। সো আজকের ইন্ট্রোডাকশন দিব না, কারণ শুরুতে যেহেতু বলে দিলাম অনেকগুলো কথা থাকছে, আপনারা ভিডিও শুনতে থাকলে প্রত্যেকটি ইনফরমেশন জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। শুরুতেই আমি একটু চলে যেতে চাই তানজিলার বিয়ের দিকে। তানজিলার বিয়ের কথা বলতে গেলে আগে একটা তিশার ভিডিওর কথা বলতে হবে। গতকালকে তিশা সকালবেলা একটা ভিডিও দিয়েছে, টাইটেলটা ছিল এরকম যে তানজিলার বিয়ে উপলক্ষে বাসাতে মানে মেহমান আসলে এই টাইপের কিছু একটা দিয়েছে। তো প্রথম প্রশ্ন আমার, তানজিলার গায়ে হলুদের অনুষ্ঠান, প্রোগ্রামটা তানজিলার অলরেডি বিয়ে হয়ে গেছে, তানজিলার একটা শ্বশুর বাড়ি আছে, তার হাজবেন্ড আছে। তো তানজিলার গায়ে হলুদে যে প্রোগ্রামই হোক না কেন, এখানেও তো তার শ্বশুরবাড়ির লোকজন আসবে, তার আত্মীয় আসবে, সাকিবের পরিবার আসবে, তানজিলার চাচি শাশুড়ি আসবে। কিন্তু দেখলাম ভিডিওতে এমন কিছু লোক এসেছে, তিশা তাদেরকে তার ভিডিও থাম্বনেইলে বসে লিখছে তানজিলার গায়ে হলুদের জন্য বাসায় মেহমান বা গেস্ট এসেছে। তো আসলে তিশা এমনভাবে জিনিসটাকে লিখেছে যেন মনে হচ্ছে তানজিলাকে নতুন কোথাও বিয়ে দিবে, এবং তানজিলার যেখানে বিয়ে ঠিক হয়েছে সেই বরপক্ষ তানজিলাকে দেখতে এসেছে, এরকমভাবে তিশা লিখেছে আর কি। আর একটা জিনিস আমি আপনাদের কাছে কোশ্চেন করতে চাই দর্শক, গায়ে হলুদ বলেন, ম্যারেজ অ্যানিভার্সারি বলেন, এঙ্গেজমেন্ট ডে বলেন, যাই বলেন না কেন, এই জিনিসগুলো তো বিয়ের পর শ্বশুরবাড়িতে বসে করা হয়। একটা মেয়ে যদি এই দিনগুলোকে সেলিব্রেট করতে চায়, সে তার নিজের শ্বশুরবাড়িতে বসেই সেলিব্রেট করবে এবং বাবার বাড়ির লোকজনদেরকে ইনভাইট করতে পারে, এই পর্যন্তই যায়। বাট এখানে উল্টো ঘটনা দেখছি, তানজিলা বাবার বাড়িতে চলে এসেছে, আর তার অনুষ্ঠানে আমি সাকিবের পরিবারকেও দেখতে পাচ্ছি না। খেয়াল করে দেখবেন, সাকিবের পরিবার কেউ আসেনি। হ্যাঁ, এখন কিন্তু এটা নতুন করে বিয়ে হচ্ছে না, বিয়ে হয়ে গেছে, এটা জাস্ট অনুষ্ঠান করছে তার রিক্যাপিচুলেট করার জন্য। এই ক্ষেত্রে কেন এখানে সাকিবের মা নেই, তানজিলার শ্বশুর শাশুড়ি নেই? এটা কিন্তু কোশ্চেন রাইজ করার মতো। নেক্সট যে বিষয়টা বলবো দর্শক, সেটা হচ্ছে কি বাপ্পি আর তার মাকে নিয়ে। এখানে বলা বাহুল্য, গতকালকে বাপ্পি তার মাকে নিয়ে একটা ভিডিও দিয়েছিল যে তারা ঘর সংসার আলাদা করে ফেলছে কিনা, আলাদা হবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে। তো সেখানে বাপ্পি জাস্ট গড বাঁধা কিছু কথা বলেছে, যেগুলো আমরা জানি যে এটাই বলতে পারে। কথাগুলো ছিল এরকম যে না, আমরা কেন আলাদা হব, মা বয়স হয়েছে, নিচতলায় থাকে, আমরা দোতলায় থাকি, আসা যাওয়ার মধ্যে থাকবো, মা আমার মতো রান্না করবে, তিশার মতো রান্না করবে, এই তো, আলাদা কেন হব? আর নাজমা বেগম বলছে আলাদা কেন হবি নি, আলাদা কেন হবি, আমার ছেলে একটা আছে, থাকবে, মানে যেগুলো পজিটিভ কথা সবগুলোই বলেছে। কিন্তু এখানে এই পজিটিভ কথার ভিড়ে আমি একটা কথা শুনেছি, যেইটা আসলে ঘটনার মোড় অনেকাংশে ঘুরিয়ে দিবে। বাপ্পির মা নাজমা আন্টি, মানে তিনি একটা কথা বলেছেন, বাপ্পি প্রশ্ন করেছিল, মা তুমি কি এমনি খুশি বা তোমার কি মন ভালো সব কিছু নিয়ে? তখন প্রত্যুত্তরে বাপ্পির মা তাকে বলে যে আমাকে আল্লাহ মানে যতটা সুখে রাখছে আর কাউকে, এরপরে ব্রেক দিয়ে বলে সবাইকে যেন এরকম সুখ দেয়। আপনারা কথাটা শুনবেন, খেয়াল করে দেখবেন, কথাটা তিনি চেয়ার থেকে উঠতে বলছিলেন।
এবং কথাটার অর্থ ছিল এরকম, মানে বাপ্পির মা বলতে চাইছিল এটা যে আল্লাহ আমাকে যে সুখে রাখছে এমন সুখে যেন আর কাউকে না রাখে। কিন্তু এই কথাটা বললে তো দোষ হয়ে যাবে, এই জন্য ইনস্ট্যান্ট বাপ্পির মা কথাটাকে ঘুরিয়ে ফেলে, বলে আল্লাহ আমাকে যে সুখে রেখেছে সবাইকে যেন এই সুখ দেয়। অ্যান্ড বলতে পারেন ভাই যে কথাটা মানে বাপ্পির মা বলেনি সেটা আপনি কেমনে জানেন? দর্শক, আপনারা বাপ্পির মায়ের কথা বলার বাচনভঙ্গি দেখলে বুঝতে পারবেন বাপ্পির মা এটাই বলতে চেয়েছিল। কারণ প্রথমত সে বলছিল এটা আল্লাহ আমাকে যে সুখে রেখেছে এমন সুখ যেন আর কাউকে, এতটুকু বললে সে থেমে গেছে। তারপরে কথাটাকে শুধরে আবার বলছে সবাইকে যেন এমন সুখ দেয়। এখন আপনারা বলুন তাহলে এখানে কি বলতে যাচ্ছিল? অবশ্যই আপনারা আশা করি সেটা বুঝতে পারছেন। তার মানে বাপ্পির মা আসলে ভালো নেই। বাপ্পির মাকে যখন বাপ্পি প্রশ্ন করে ভালো আছে কি না, তো যেহেতু তিনি এই উত্তর দিয়েছেন বোঝা যাচ্ছে বাপ্পির মা ভালো নেই, টোটালি ভালো নেই। নেক্সট বাপ্পি কিছু কথা বলছিল তার মার সাথে, যে আমার মা এই যে লিচু বাগান টাগান করে, এগুলো লিজ দেয়, তো এখান থেকে টাকা পয়সা পায়, তো এগুলো আমি নেই না, আমি চাই না, আমার দরকার পড়ে না। কিন্তু হ্যাঁ, আবার যখন দরকার পড়ে তখন আবার মা এখান থেকে আমাকে টাকা পয়সা দেয় প্রয়োজন পড়লে। তা আমার প্রশ্ন দর্শক, যে মানুষ ইউটিউবিং করে, যে ইউটিউবার যাদের এত ভিউ হয়, প্রতি মাসে লক্ষ টাকা কামাই করে, সেই মানুষদের আবার সেই লিচু গাছ বিক্রি করার টাকা থেকে কেন টাকা নিতে হবে? বাপি বলছে সমস্যা পড়লে তখন মা আমাকে দেয়। আমার প্রশ্ন এখানে, ইউটিউবিং করে তারা এত লক্ষ টাকা পায়, তাহলে তার মায়ের লিচু বিক্রির টাকা আবার কেন নিতে হবে? অর্থাৎ তিশা বাপ্পিকে চাপ প্রয়োগ করে ওই টাকাটা নেওয়ার জন্য, তো বাপ্পি এজন্য তিশার চাপে পড়ে সেটা নিতে বাধ্য হয়। আচ্ছা ঠিক আছে দর্শক, অনেকগুলো ঘটনা তো বললাম, এখন একটু অন্য ঘটনার দিকে যাই। এখানে দর্শক যে জিনিসটা নিয়ে বাপ্পি আসলে কথা বলতে এসেছিল সেটা হচ্ছে 2 জায়গায় আলাদা রান্না করা। আপনাদের তো খেয়াল আছে তিশা এবার পদ্মাচরে যাওয়ার আগেও, ঠিক আছে, পাবনা থেকে সে কিন্তু নিচতলাতে বসে একসাথে রান্না করতো, সে আর তার শাশুড়ি মিলে, ওটা দুপুরে সবাই খেত। কিন্তু ইদানিংকালে তিশা পদ্মাচর থেকে আসার পর একটা কাজই ডিসিশন নিয়েছে, সেটা হচ্ছে সে আলাদা খাবে। সে কারোর সাথে বসে খাবে না, কারোর কথা উঠবেও না, বসবেও না, সে স্বাধীনভাবে তার মতো করে খাবে দোতলা ঘরে। এই জিনিসটা আবার বাপ্পির অনেক দুঃখ লেগেছে দর্শক, কারণ আপনারা জানেন বাপ্পি তার মাকে কিন্তু দিন শেষে ভালোবাসে। তো যেহেতু বুড়ো বসে এসে বাপ্পি দেখছে তার মাকে আলাদা খাওয়া লাগবে, সে আলাদা খাবে, এটা বাপ্পি কোনোভাবে মেনে নিতে পারছে না। বাপ্পির জন্য এটা মেনে নেওয়াটা খুব কষ্টের। তো গতকাল দুপুরের কথা, বাপ্পির মা মানে নাজমানটি তিনি দুপুরে খাবেন, তো তার জন্য একটা লাউ আনা হয়েছে, সেই বাজারটাও তিনি নিজেটা নিজে গিয়ে করেছেন, সেটা কিন্তু বাপ্পি করে দেয়নি। তো বাপ্পি এত কিছু দেখে আসলে তার খুব খারাপ লাগছিল, সে কোনোভাবে সহ্য করতে পারছিল না। এই কারণে তিশাকে সে মনে প্রাণে বলতে চাচ্ছিল, অনুরোধ করে, সে যেন আসলে আলাদা না হয়, সেজন্য তার মায়ের সাথে একসাথেই একই রান্নাঘরেই খাবার দাবার রান্না করে। কিন্তু কে শোনে কার কথা? তিশা নিচে এসেছে নাস্তা খাওয়ার জন্য সকালে। এইদিকে আবার দর্শক জাতে মাতাল তালে ঠিক, তিশার যে সন্তান তান্তাবিয়া, তাদেরকে আবার ঠিকই দাদির হাতে সোপর্দ করে দিয়েছে। দাদি সকাল সকাল ঘুম থেকে উঠে তান্তাবিয়া নাস্তার ব্যবস্থা করে, ওদিকে তিশা ঘুমাতা থেকে 12টা-1টা পর্যন্ত। আচ্ছা যাই হোক দর্শক, তিশা নিচে এসেছে, তখন বাপ্পি তিশাকে একটা প্রশ্ন করে, তুমি কি মায়ের সাথে কথা বলেছ যে তুমি কি করবে? মানে বাপ্পি তিশাকে প্রশ্ন করতে চাচ্ছিল মেনলি এটা, যে তুমি কি উপরে যাবা, রান্না করবা না এখানে করবা, মার সাথে আলোচনা করেছো? তো তিশা কোনো উত্তর দিচ্ছে না, তিশা ইন্টারেস্টেডই না এটা নিয়ে, কোনো রকম কথাবার্তা তিশা বলছে না। তো বাপ্পি তখন আসলে বুঝতে পারে তিশার মনে চাওয়াটা কি, যে তিশা হয়তো এখানে রাঁধতে চায় না। তো তারপর তিশা উপরে গিয়েছে তার নাস্তা টাস্তা নিয়ে, রান্নাঘরে গিয়েছে। তো তিশা কিন্তু যখন রান্নাঘরে গিয়েছে তখন বাপ্পি বলছিল যে কি রান্না করবে, তখন তিশা বলেছে মুরগি। তো বাপ্পি আসলে চাচ্ছিল মুরগি রান্নাটা যেন তিশা নিচে গিয়ে করে, এজন্য বাপ্পি তিশাকে কয়েকবার একই প্রশ্ন করেছে, তুমি এটা কই রান্না করবে, 3বার। তো তিশা কিন্তু দর্শক বাপ্পির প্রশ্ন উত্তর দিচ্ছিল না যে সে কোথায় রান্না করবে।
তো একবার তিশা জাস্ট উত্তরে ঘোরানোর জন্য সে অন্য একটা কথা বলে বাটি নিয়ে। তো তখন আবার বাপ্পি একটু রাগই হয়, রাগ হয়ে সে তিশাকে বলে, তুমি যেটা খুঁজতে যাচ্ছ সেটা তো আমার দর্শকরা জানে না, আমিও জানি না, আমার দর্শকরা তোমার সাথে জানতে যাচ্ছে তুমি কোথায় রান্না করবা। তো তিশা তখন চুপ হয়ে যায়, সে তখন উত্তর দিচ্ছিল না। পরবর্তীতে বাপি তৃতীয়বার মতো প্রশ্ন করে, তুমি কি মুরগিটা এখানে রান্না করবে না নিচতলায়? তখন তিশা বললাম এখানে রান্না করব। তখন বাপ্পি এটা জাস্ট শুনে কিছুক্ষণ চুপ থাকে, তারপরে বলে যে আমাদের মধ্যে অনেক মিলমিশ, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, কোনো ঝামেলা নেই। তো এই যে বাপ্পি এই কথাটা বলেছে, এই কথাটা বলতে পারেন একরকম বাপ্পির বুক ফাটা চিৎকারের কথা। বাপ্পি কাউকে বলতে পারছে না, আবার সহ্য করতে পারছে না, বাট এটা বাপ্পির জন্য দুঃখজনক অনেক যে তার মা আজকে থেকে নিচ তলায় আলাদা রান্না করে খাবে, আর তার বউ তিশা উপরের তলায় আলাদা রান্না করে খাবে। আচ্ছা দর্শক, এই আলাদা রান্না করে খাবারের যে বিষয়টা, সেটা অনেক পরিবারই হয়, দোষের কিছু না। কিন্তু দোষের কোনটা জানেন, যেটা আসলে আমার কাছে খুবই নোংরা লেগেছে, খুবই জঘন্য লেগেছে, এবং আমার মনে হয়েছে দর্শক যে আসলে ওই জায়গায় আমি থাকলে আমি আমার মানে যে শত্রু, আমার এনিমি, তার সাথে হয়তো এই কাজটা আমি করতে পারতাম না, সম্ভব ছিল না, বাট যেটা তিশা করতে পেরেছে। দেখেছি দর্শক, বাপ্পির মা দোতলাতে এসেছে, ঠিক আছে, কিছু কাপড় আয়রন করে বাপ্পিকে দিতে এসেছে। তো ওই সময়তে আসলে তিশাদের বাসায় মানে দোতলাতে তানজিলা সাকিব তারা লাঞ্চ করছিল, টেবিলে মুরগির মাংস বা আরও এক্সট্রা কিছু আইটেম রান্না করে রাখা ছিল। তো এমন অবস্থায় যেহেতু বাপ্পির মা দোতলায় চলে এসেছে, এখন আপনি বলেন দর্শক, এই সময় তার সাথে আচরণটা কেমন হওয়া উচিত ছিল? তিশার কি একটাবার উচিত ছিল না তার শাশুড়িকে বলা, আম্মা এখানে বসেন, আমাদের সাথে খেতে বসেন? যদি শত্রুও হয় তাও তো বলা উচিত। তিশা কিছু বলছিল না। তো বাপ্পি তখন একবার বলে, মা তুমি নিচে কেন যাও, এখানে বসো, আমাদের সাথে খাও। তখন তার মা বলে, না আমি এগুলো খাই না, আমি খাবো না, আমি নিচে গিয়ে কালাই রুটি খাবো। মানে সে রুটি খাবে কিন্তু ভাত খাবে না, কারণ কি তার মনে একটা দুঃখ যে আমাকে আমার ছেলে খেতে বললেও ঘরটা তো আমার ছেলের না, এখন ঘরটা তো আমার ছেলের বউ। তিশা যদি আমাকে খেতে না বলে আমি তো এখানে খেতে পারি না। তো পরবর্তীতে বাপ্পির মা ডাইনিং টেবিলের সামনেও যায় সাকিবের সাথে কথা বলার জন্য। তো তিশা তার দিকে খুব গরম চোখে তাকিয়েছিল। একটা বড় তিশা তাকে বললো না আপনি খেতে বসেন না, আপনাকে একটা প্লেট দিই আপনি খাবেন, বা আপনাকে তরকারি দিয়ে দিব। একটা বড় তিশা তাকে কিন্তু সাধেনি খাবারের জন্য। অথচ বাপ্পির মা সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলে তারপর চলেও যায়। তো এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে দর্শক, আমার কাছে মানে একদম মর্মস্পর্শী মনে হয়েছে যে একটা বৃদ্ধ মানুষ এভাবে বাসাতে এসেছে লাঞ্চ আওয়ারে, তিশা দেখছে তার ঘরের টেবিলে এত আইটেম রাখা আছে, এতগুলো আইটেম করা হয়েছে, অথচ সে তার শাশুড়িকে একটাবারের জন্য খাবারের অনুরোধ করছে না, বললো না একবারের জন্য মা আপনি বসেন খেয়ে যান, একটাবারের জন্য বলেনি। এটা আসলে দর্শক আমার জন্য আমার কাছে আসলে খুব খারাপ লেগেছে। যাই হোক দর্শক, এখন সাকিবের বিষয়ে একটা কথা বলতে চাই দর্শক। আজকে কিন্তু বলছি যে বিষয় অনেকগুলো, সো আমি জাস্ট জাম্পিং করবো, এক বিষয় শেষ আরেক বিষয় শুরু করে দেব। বলেছিলাম সাকিবকে নিয়ে যে মার চেয়ে মাসির দরদ বেশি। দেখুন, সাকিব তার দাদি শাশুড়ি মানে বাপ্পির মাকে কমফোর্টার দিয়েছে, যে জায়গায় বাপ্পির মা থাকে একটা দালান কোঠায় নিচতলায়, তার লেপ কম্বল তোষক সব আছে, ঠিক আছে, শীতে তাকে কিছু না দিলেও চলতো। কিন্তু ওদিকে দেখুন সাকিবের যে দাদি, আপন দাদি, সে কতটা অসহায়, কতটা দুস্থ, তার শীতের পোশাক আশাক চাদর বিছানা কমফোর্টার কিছুই নেই। অথচ সাকিবের উচিত ছিল কি, এই নৈতিক দায়িত্ব ঘর থেকে শুরু করা, দানের বিষয়টা ঘর থেকে শুরু করা। যেহেতু তার ঘরে একটা দাদি আছে, আগে তার চাহিদা পূরণ করে, তার মৌলিক চাহিদা পূরণ করে তারপর সাকিবের উচিত ছিল তার দাদি শাশুড়িকে কিছু একটা দেওয়া। কিন্তু সাকিব নিজের ঘরে ঠিক নেই, মার চেয়ে মাসির দরদ দেখায় বেশি। নিজের দাদির কোনো খোঁজখবর নিল না, সে তানজিলার দাদির খোঁজখবর নিতে কমফোর্টার গিফট করতে নিয়ে গিয়েছে। সো এগুলো কি দর্শক, এগুলো আসলে তালবাজি করা, মানে তেলবাজি করা। তানজিল আসলে টাকা পয়সা দেয়, তো তানজিলের টাকা পয়সা খেয়ে তাদেরকে পাম্পট্টি দেওয়া আর কি, আর কিছুই না। সাকিব কেমন জাতের ছেলে এটা আমরা সবাই চিনে গেছি দর্শক। আর তিশার যে বিষয়টা, যে আলাদার বিষয়, এটা নিয়ে একটা কথা বলে দিই দর্শক। তিশা কিন্তু এবার মিমের বিয়ের আগেও একসাথেই নিচতলাতে রান্না করতো, যতই ঝগড়াঝাটি হোক, কিন্তু এবার
সে পার্মানেন্টলি আলাদা হয়েছে। এই আলাদা হওয়ার পেছনে আসলে দর্শক একটা সোর্স অনেক বেশি দেয়, সেটা হচ্ছে পদ্মাচর। তিশা যতবার পদ্মাচরে যায় ওর মা তাকে কুবুদ্ধি প্রেস করে। বাপ্পি তো জানে না, তিশার মা কিন্তু তিশাকে অনেক ধরনের কুবুদ্ধি প্রেস করে। আর তিশা তার বোনদেরকে দেখে অনেক বেশি ইন্সপায়ার্ড হয় যে আমার কোনো বোন তো সংসার করেনি, ঠিক আছে, সংসার করেনি, তাহলে আমি কেন করব? তারা তো একা একাই থেকেছে জামাই নিয়ে, স্বামী নিয়ে, তাহলে আমিও থাকবো, আমার কেন আসলে এত মানুষ নিয়ে থাকা লাগবে? তো তিশা তার বোনদেরকে দেখে তার মায়ের কথা মতো বলতে পারেন একরকম এই কাজটা করেছে দর্শক। নেক্সট একটা কথা বলি দর্শক, এই যে তানজিলা যে গায়ে হলুদের অনুষ্ঠান করছে বা যেটাই হোক, এটা কি আসলে পাবনায় করার মতো অনুষ্ঠান না? তো এই অনুষ্ঠানটা করা উচিত ছিল তানজিলা কুষ্টিয়াতে বসে, তার স্বামীর বাড়িতে বসে। কিন্তু তানজিলা এটা করছে তার নিজের বাপের বাড়িতে, তার সৎ বাবার বাড়িতে বসে। এবং করছে তো করছে, আমার একটা জিনিস বুঝবেন, এখানে ইনভাইট কাদেরকে করছে? এলাকার সব মানুষজন আসছে, অথচ সাকিবের পরিমাণ নেই। অদ্ভুত। আচ্ছা বুঝলাম দর্শক, তারা হয়তো রিক্যাপিচুলেট করছে, ডাকবে না, পরে ডাকবে, ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট যেহেতু এখানে অনেক বাচ্চা মানুষ আছে, দেখেছি তানজিলার হাতে মেহেদিও পরিয়ে দিচ্ছে, তো এখানে কি তানজিলার মাহিকে ইনভাইট করাটা খুব একটা জরুরি ছিল না? মাহি তো ওখানে বাচ্চা একটা মেয়ে, তো অ্যাটলিস্ট তানজিলার এটা তো উচিত ছিল মাহিকে সাথে করে নিয়ে আসা, মাহির সাথে তার এনজয় করা। বাট না, তানজিলা কাউকে ডাকেনি। তার যেটা ভালো মনে হয় সে সেটাই করে, সে কারো কথায় ওঠেও না, কারো কথা বসেও না। আর যেহেতু তানজিলের কথাটা বললাম, সেখানে তার দাদির কথাটা বলে নেই। কোথাকার কোন সৎ একটা নাতি, তানজিলা কিন্তু তানতাবিয়ার আপন বোন না, জানেন তো। সেই তানজিলা এবং সাকিব তিশার ঘরে বসে ভাত খাচ্ছিল, অথচ তিশা একটাবারও তার শাশুড়িকে বললো না মা খেয়ে যান। অথচ তিশা যদি আজকে তানজিলাকে এই বাসায় আসার অনুমতি না দিত, যদি মানে নাজমা আন্টি যদি তিশাকে অনুমতি না দিত, তাহলে তিশা কোনোদিনই কিন্তু সাকিব তানজিলাকে পাবনার ঘরে উঠানোর সাহস করতো না। কারণ বাড়িটা কিন্তু দিন শেষে এখনও বাপ্পির মায়ের। এই জিনিসগুলো তিশা আসলে খুব দ্রুত ভুলে যায়। আজকে একটা জিনিস দেখলাম দর্শক, এটা আসলে বলতে পারেন মানে এটা বাস্তব। যদি তিশা মজার ছলে বলেছে, হাসির ছলে বলেছে। তিশা একটু একটা ভিডিও দিয়েছিল, মানে আর গতকাল একটা ভিডিও দিয়েছিল দর্শক। সেই ভিডিওতে তানজিলার সাথে কথা বলছিল, যেখানে আসলে তিশা টাইটেলটা এরকম দিয়েছিল, তানজিলা কেন কান্না করলো, এই টাইপের কিছু একটা টাইটেল ছিল। তো ওখানে মাঝামাঝি পর্যায়ে তানজিলা কিছু ভাষণ দিচ্ছিল, তো তখন তিশা বলছিল তোর আব্বুরে দেখলে মন চায় থাপড়াই ধরে। এটা সে হাসতে হাসতে বলেছে দোষ, কিন্তু বাস্তবে তিশা এটাই করে। বাপ্পিকে উঠতে বসতে খালি থাপড়ায়, এবং বাপ্পি আসলে এটা সহ্য করতে পারে না। বাপ্পি এখন বিপদে পড়েছে, যেহেতু তার এখন 2টা সন্তান আছে, তানতাবিয়া। তাদের মুখের দিকে তাকিয়ে বাপ্পি এই জলহস্তিটাকে সহ্য করে যাচ্ছে দিনের পর দিন। বাপ্পি কিন্তু তার মাকে অনেক ভালোবাসে দর্শক। এই যে গতকালকে ভিডিওতে দেখলাম, সকালবেলা ঘুম থেকে ঘুরে সে তার মার কাছে চলে গেছে, মা এক কাপ চা খাবো, মা তাকে চা বানিয়ে দেয়। দেখুন বাপ্পি আসলে কি করবে, সে তার বউকেও ছাড়তে পারছে না, সে তার মাকেও ছাড়তে পারছে না, এবং দর্শকদেরও গালিগালাজ খেয়ে যাচ্ছে। যদি তার জায়গাটাকে নিজেদেরকে রেখে দেখেন দর্শক, দেখবেন সে জানে না সে কি করবে আসলে। হ্যাঁ, লোভের জায়গায়, কিন্তু এই যে মা আর বউয়ের যে একটা ভেজালের মধ্যে পড়ে গেছে, এটা আসলে খুব বাজে একটা ভেজাল। বাট যদি এখানে বাপ্পি জায়গাটা আমরা খুব ইজিলি সলিউশন করে দিতে পারি, কারণ তিশা খারাপ মহিলা, এটা আমরা জানি, তিশা খারাপ মহিলা। সো তারপরও যাই হোক দর্শক, এই জিনিসটা আসলে বাপ্পি কী করছে আমি জানি না। সে আসলে তার বউকে কন্ট্রোল করতে জানে না। এখানে বউয়ের গোলামি করার কোনো মানা হয় না। সো বাপ্পি যে বউয়ের গোলামি করছে, এটাই তিশাকে অনেক বেশি প্রশ্রয় দিয়ে দিচ্ছে দর্শক। তো এই বিষয়গুলোতে আমি একটা কমেন্ট পড়তে চাই দর্শক। এই কমেন্টটা বাপ্পিকে একজন দর্শক করেছে। এখন কমেন্টে পড়ার কারণ একটাই, আপনারা জানেন যে বাপ্পি, তিশা, তানজিলা তাদের সবার কমেন্ট সেকশন কিন্তু হেল্ড ফর রিভিউতে দেওয়া। মানে আপনারা চাইলেন কমেন্ট করলেন আর সেটা পাবলিক হয়ে যাবে না। আপনারা কমেন্ট করতে পারেন, বাট যতক্ষণ বাপ্পি স্বইচ্ছায় সে কমেন্টটাকে অ্যাপ্রুভ না করবে, কোনো দর্শকরা সে কমেন্ট পড়তে পারবে না। তার মানে আপনার কমেন্ট আগে একটা বাপ্পিদের কাছে যাবে, বাপ্পি সে কমেন্ট পড়বে, ভালো লাগলে অ্যাপ্রুভ করলে বাকি দর্শকরা দেখতে পারবে। নাহলে সেই কমেন্ট খালি আপনি একাই পড়তে পারবেন, আর অন্য কোনো দর্শক পড়তে পারবে না। তো এই কথাটা বলে নিলাম এই কারণে, বাপ্পি কালকে একটা কমেন্ট অ্যাপ্রুভ করেছে, যে কমেন্টটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো, এবং দেখবেন বাপ্পির জায়গা থেকে এই কমেন্ট আসলে অ্যাপ্রুভ করা ঠিক হয়েছে কি না। তারপর বাপ্পি অ্যাপ্রুভ করেছে, কারণ কি জানেন, বাপ্পিটা দর্শকদেরকে পড়ে শোনাতে চেয়েছে যে ঘটনাটা আসলে কতটা সত্য।
এখানে দেখুন দর্শক, বাপ্পিকে রাশেদ মোহাম্মদ নামে একজন ভাইয়া কমেন্ট করে বলেছেন, হায়রে তিশা, বাপের বাড়িতে একটা ভালো টাট্টি নাই যার ড্যাশের জন্য, আর এখানে কত ফুটানি রে ফুটানি যেন রাজরানী। মানে সহজ শুদ্ধ ভাষায় বলতে গেলে দর্শকটি বলতে চেয়েছেন যে তিশার গ্রামের বাড়িতে সামান্য শৌচ কাজ করার জন্য একটা ওয়াশরুম নেই ভালো, আর সে এখানে এসে ফুটানি করে বেড়াচ্ছে রাজরানীর মানে রাজরানীর মতো। তো এখানে এই দর্শক আরেকজন বলেছে, একদম ঠিক কথা বলেছেন। তো আসলে বাপ্পি এই কমেন্টে অ্যাপ্রুভ করা মানে তো তিশার বদনাম করা, তারপরে বাপ্পি অ্যাপ্রুভ করেছে। কারণ কি জানেন, বাপ্পি সবাইকে দেখাতে চেয়েছে তিশারদের বাড়ি আসলেই তাই। তিশা ছিল না একটা সামান্য খড়কুটা, সামান্য বাড়ি মাটির ঘর তিশাদের নেই। সেই তিশা আজকে রাজরানীর মতো থাকে, সেই তিশা একটা দোতলা ফ্ল্যাট নিয়ে থাকে, এত কিছুর মালিক দাবি করে। ঠিক আছে, সব কিছু কিসের বদৌলতে? আজকে বাপ্পির ঘরের বউ হয়েছে বলেই, কারণ ফাতেহার মাধ্যমে তিশা আজকে ইউটিউব জগতে পরিচয় পেয়েছে। তো সেই তিশার আজকে কত ফুটানি, অথচ তার বাপের বাড়িতে নেই সামান্য ওয়াশরুমে যাওয়ার জন্য একটা ভালো বাথরুম। মাঠে ঘাটে বদনা নিয়ে দৌড় দিত তিশারা, খবর এসেছে। গর্ত করত, সকালে গর্ত করে শৌচ কাজ করত, খবর পেয়েছি। সেই তিশা আজকে এরকম ফুটানি করে চলে। সো বাপ্পি কিন্তু এই জিনিসটা বুঝে শুনেই অ্যাপ্রুভ করেছে কমেন্টটা, কারণ সে দর্শকদেরকে এই জিনিসটা জানাতে চেয়েছিল আর জানিয়েছেও। তো সব কথার এক কথা কি দর্শক, এই এতগুলো কথার ভিড়ে আজকে কয়েকটা কথা দর্শক আমি হাইলাইট করে দিতে চাই, যেগুলো আসলে কন্ট্রোভার্সি ক্রিয়েট বলতেও পারেন, না বলতে পারেন। তানজিলাকে দেখবেন, সে যখন হলুদের প্রোগ্রামে গিয়েছিল সবাই কিন্তু নাচানাচি করছিল, তাবিয়া, তান, আরও যারা এসেছে। কিন্তু দেখবেন তো তানজিলা তো অনেক নাচানাচি করে, সে নাচতে পছন্দ করে। গতকালকে তানজিলা তার নিজের প্রোগ্রামগুলোতে নেচেছে কিনা, বা ধুমধারাক্কা কোমর দুলিয়েছে কিনা, লাফ ঝাঁপ দিয়েছে কিনা, দেয়নি। কিন্তু একটা কাজ সে অনেকবার করেছে, ওড়না দিয়ে তার নিজের পেট ঢাকার চেষ্টা করেছে, অনেকবার ঢাকার চেষ্টা করেছে। এখন আসলে এগুলো কিসের ইঙ্গিত বহন করে সেটা আপনারা ভালো বলতে পারবেন, আমি আর না বলি। দ্বিতীয়ত, তানজিলার এই অনুষ্ঠানটা তার বাবার বাড়িতে নয়, তার শ্বশুর বাড়িতে করার কথা ছিল, বাট সে সেটা করেনি। এমনকি এখানে মাহিকেও সে ইনভাইট করে আনেনি, হয়তো সামনে আনবে, কিন্তু কেন গায়ে হলুদে আনলো না, সেটাও কোশ্চেন থেকে যায়। দ্বিতীয়ত, সাকিব তানজিলা সৎ মেয়ে, সৎ নাতি আর কি নাজমা আন্টির, তারপরও তারা আজকে তার ঘরে বসে ভাত খাচ্ছে, পোলাও বিরিয়ানি খাচ্ছে, কিন্তু তাকে একটা বড় খাবারের জন্য তিশা সাধছে না যে মা খেতে বসেন, আমাদের সাথে খেয়ে যান, একবারও সাধলো না। এবং নাজমানটি না খেয়ে চলে গেল। কি খাবে দুপুরবেলায়? কালাইয়ের রুটি খাবে, অথচ তার ছেলের ঘরে আজকে অনেক ভালো ভালো খাবার রান্না করা হয়েছে। আসলে এই যে কাজটা তিশা করেছে, একটা মরবি মানুষকে খাবারের জন্য একবারও সাধলেও না, এটা আসলে চরম অন্যায় করেছে। তার জায়গায় যদি একটা শত্রু থাকতো দর্শক, আমি মনে করি এরকম করে বিদায় দেওয়া কখনো ঠিক না, কখনোই ঠিক না। এগুলো আসলে অশিক্ষিত মূর্খের মতো কাজ করেছে তিশা। পরবর্তীতে বাপ্পির যে কথাটা বলতে চাইলাম, বাপ্পি কিন্তু আসলে বারবার একটা জিনিস নিয়ে এখন বর্তমানে আফসোস করছে, বা তিশাকে বোঝানোর অনেকবার চেষ্টা করছে সে যেন তারা মার সাথে একসাথে রান্না করে, আর নিচতলা তার জন্য গিয়ে রান্না করে, এটা বারবার বোঝাচ্ছে। বাট তিশা এক কথায় অনড়, সে নিচতলায় একসাথে রান্না করবে না, সে দোতলাতে একা একা রান্না করবে এবং বাপ্পির মা আলাদা রান্না করবে, তিশা কারো কাছে যাবে না। তো এই উস্কানিগুলো তিশা পেয়েছে পদ্মাচর থেকে, তার বোনদের কাছ থেকে, তার মায়ের কাছ থেকে। আর বাপ্পি এখন পড়েছে দর্শক মাইন্ড কাছি পায়, মানে বাপ্পি এখন বকেও ফেলতে পারছে না, আর মাকেও ফেলে দিতে পারছে না, কারণ বাপ্পি যথেষ্ট মাকে ভালোবাসে, আবার মার সাথে অনেক অন্যায়ও করেছে, আবার ওই থেকে তিশার চাপও আছে। তো সব কিছু মিলিয়ে বাপ্পি নিজেও জানে না তার আসলে এখন কোন দিকে কীভাবে করে চলা উচিত। সো এগুলো এখন বর্তমানে একটা ক্রাইসিস চলা শুরু করেছে তাদের ফ্যামিলিতে। বাট একটা জিনিস কনফার্ম হয়ে গেছে, বাপ্পি তিশার মধ্যে সম্পর্কটার ভালো নেই। বাপ্পি তিশার মধ্যে সম্পর্কে অনেক 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 অবনতি হয়েছে দর্শক, অনেক অবনতি হয়েছে। তো যাই হোক, এই ছিল দর্শক আমার আজকে ভিডিও। আজকে অনেকগুলো কথা, মানে অনেকগুলো ইনফরমেশন, ছোট ছোট অনেকগুলো ইনফরমেশন এক ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সবার ভালো লেগেছে। আর যদি ভালো লাগে দর্শক অবশ্যই লাইক দিয়ে যাবেন। সো আজকে ভিডিও এই পর্যন্তই, আজ বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।